ধরুন এই দুজনের সম্পর্ক মা এবং ছেলে, এটাকে যদি ধরি মা, এটাকে ধরে যদি ছেলে, বা ধরুন এদের দুজনের সম্পর্ক ভাই এবং বোন, এটাকে যদি বোন ধরি, এটাকে ধরবো ভাই, বা একে যদি আমরা নানি ধরি, একে যদি নাতি ধরি, এদের ভিতরে যদি আমরা প্রজনন করাই তাহলে হবে ইনব্রিড। এখন ইনব্রিডটা কীভাবে হয় দেখেন, রক্তের সম্পর্কের সাথে রক্তের মিলন। মানুষের ক্ষেত্রেও ইনব্রিডিং হয়, রক্তের মিলন যেমন ইসলামিক শরিয়াতে নিষিদ্ধ, বা গবাদি পশুর ক্ষেত্রে এই জিনিসটা আরও বেশি হয়, যা অতি মারাত্মক এবং খুব ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে এর ফলস্রোত। আজকের বিস্তারিত আলোচনা থাকবে এই ইনব্রিডিং নিয়ে। এই ইনব্রিডিং সম্পর্কে অনেক খামারি অসচেতন এবং অনেক খামারি এই বিষয়টা জানেই না। যেই না জানার কারণে যেই সমস্যাগুলো তাদের খামারে ফেস করতে হয়, আজকে আমাদের আলোচনা থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে এই ইনব্রিডিং। দেখেন, অনেকের খামারে 2-4-5টা মহিষ থাকে, 5টা গরু থাকে, সেখানে যদি হিটে আসে তখন সিমেন্ট তো দিবেই, কিন্তু সিমেন্ট কয়েকবার ফেল করার পরে করে কি, ঘরের একটা বাচ্চা, যেই গাভীর বাচ্চা বা যেই মহিষের বাচ্চা, তাকে দিয়ে তাকে প্রজনন করিয়ে ফেলে। এতে করে সেই গাভীটা ইনব্রিডিংয়ের শিকার হয়। এই ইনব্রিডিংয়ের ফলশ্রুত হয় বিকলাঙ্গ বাচ্চা এবং প্রজনন ক্ষমতাহীন বাছুর উৎপাদন, এবং অল্প বয়সে বাছুরের মর্টালিটি বা বাছুর বিকলাঙ্গ হয়। যেমন বাচ্চা জন্মের সময় দেখবেন 2টা মাথা, 2টা পাও বাড়তি, বা একটা মাথা লুলা, ল্যাংড়া, কানা, অন্ধ, এই জাতীয় সমস্যাগুলো হয়। অনেক সময় সেই গাভীর বাচ্চা 3 মাস 4 মাস গর্ভ অবস্থায় মারা যায়, এবং সেই গাভীর যদি বাচ্চাও হয়, সে বাচ্চা যদি বিকলাঙ্গ বা অন্ধ এসব সমস্যা যদি নাও হয়, সেই গাভী থেকে আপনার কাঙ্ক্ষিত যে উৎপাদন দুধ এবং মাংস সেটা পাবেন না। সেই বাচ্চাটাই থাকবে একটু অন্য রকমের। তাই আপনারা আপনাদের খামারের গবাদি পশুকে ইনব্রিড থেকে বাঁচাতে রক্তের সাথে রক্তের মিলন, এই বিষয়টা আপনাকে বন্ধ করতে হবে। আপনি যদি এটা বন্ধ করতে পারেন তাহলে আপনি আপনার খামারকে ডে বাই ডে ডেভেলপ করতে পারবেন। দেখেন, এই সমস্যা থেকে আপনাকে পরিত্রাণের জন্য আপনার গবাদি পশুর রেকর্ড রাখতে হবে। যেমন আপনার যদি এটা একটা পুরুষ হয়, সে যদি কাউকে ব্রিড করে, সে কাকে ব্রিড করছে সেই হিসাবটা আপনার রাখতে হবে। খামারির দুধ, মাংস এবং একটা খামারকে উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই সচেতন হতে হবে। যদিও এই বিষয়গুলো অনেক খামারে জানে না, তাই খামারিদের সুবিধার্থে বা যারা উদ্যোক্তা, রক্তের সাথে রক্তের মিলনের যে ইনব্রিডিংটা হয় সেটা থেকে খামারিদের সচেতন হতে অবশ্যই ভিডিওটি তাদেরকে সেন্ড করবেন। আর প্রজনন ক্ষমতা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইনব্রিডিংয়ের ফলে যে বাচ্চাগুলোর জন্ম হয় সেগুলো সঠিক সময় হিটে আসবে না, এবং তাদের কাছ থেকে আপনি কাঙ্ক্ষিত দুধ এবং মাংস পাবেন না। তাই আপনি আপনার গবাদি পশুকে সঠিক সময় সঠিক জাতের দ্বারা প্রজনন করান। আর বিশেষ করে আমাদের বাংলাদেশে কিছু বেসরকারি সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের গবাদি পশুর যে হাই প্রোফাইল যে বুলগুলো আছে সেগুলো একবার আমদানি করার পরে সেগুলো থেকে যে সিমেন্ট কালেক্ট করে সেগুলো মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়। তাদের বাচ্চা থেকে আবার ভালো পারফরমেন্সের ভুল সংগ্রহ করে সেগুলো সিমেন্ট কালেকশন করে আবার মাঠে ছড়িয়ে দেয়। এই ইনব্রিডিংয়ের কারণে আমাদের গবাদি পশুকে বারবার সিমেন্ট দিতে হয়, এবং সিমেন্ট দেওয়ার পরও কনসেপ্ট করে না। বিষয়টা একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে যদি আপনি দেখেন, আমরা খামারিরা এই বিষয়গুলোর শিকার বেশি। তাই আমরা আমাদের গবাদি পশুকে ইনব্রিডিংয়ের হাত থেকে বাঁচাতে অবশ্যই আমাদের জরুরি দরকার হচ্ছে রেকর্ড কিপিং করা খামারের। আপনি আপনার খামারে রেকর্ড কিপিং করবেন, আপনার গবাদি পশু কখন হিটে আসতেছে, কাকে বীজ দিচ্ছেন। আপনি একটা জেনারেশন ধরতে পারেন, যেমন F1, F2, F3, F4। যখন 4টা জেনারেশনকে সিমেন্ট দেওয়ার পরে যে বাচ্চাগুলো আসবে, যদি এই মহিষকে আপনি একটা সিমেন্ট দেন একটা সার দিয়ে, সেই গাভী থেকে যে সেই মহিষ থেকে যে বাচ্চাটা আসবে, কখনোই সেই বাচ্চাটাকে ওই একই সারের দ্বারা আপনি প্রজনন করাবেন না। যদি প্রজনন করেন, আপনার সেই বকনা বাচ্চাটা ইনব্রিডিংয়ের শিকার হলো, মানে তার বাবার সাথে তার মিলন হলো। এতে করে সে যে বাচ্চাটা দেবে সেটা বিকলাঙ্গ, পঙ্গু, অন্ধ এবং প্রজনন ক্ষমতাহীন একটি মহিষ তৈরি হলো। আশা করি আজকের বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।